হঠাৎ বন্ধ জানলার ওপাশে সৈকতের রক্তাক্ত মুখটা এক ঝলক দেখতে পেল অমৃতা। আতঙ্কে পিছিয়ে এলো সে। সম্বিত ফিরতেই ছুটে গেল জানলার কাছে, কাঁপা কাঁপা হাতে খুলে দিল জানলাটা। এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস এসে মুখে ঝাপটা মারল। পরক্ষণেই অমৃতার মনে হলো ডাল লেকের এই সুসজ্জিত হাউসবোটের জালনায় কেই বা আসবে কি করে। এরপর কি হলো জানতে হলে শুনতে থাকো আজকের গল্প সুলেখিকা দেবারতী ভৌমিকের কলমে ভূস্বর্গ ভয়ঙ্কর। আজকের গল্পটি নেওয়া হয়েছে গত বইবেলায় বৃত্তি প্রকাশনী থেকে প্রকাশিত অন্ধকারের আটকাহন বইটি থেকে। বইটি লেখিকা দেবারতী ভৌমিকের একক সংকলন। দেবারতী ভৌমিকের জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, জেপি মর্গ্যান চেজ, রয়টার্সের মতো কর্পোরেট সংস্থার উচ্চ পদে চাকরির পাশাপাশি বাংলা সাহিত্যে হাতেখড়ি। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য ও সংলাপ লেখা শুরু করেন দেবারতী। প্রথম কাজ চুপ কথা, ছোট ছবি যা আড্ডা টাইমস ওটিটিতে চলছে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাংলা ভূতের ছবি ঋষের জন্য। অদূর ভবিষ্যতেও মুক্তি পেতে চলেছে কাঁটা তার ছবিটি, যেখানে কাহিনী ও চিত্রনাট্যের পাশাপাশি দেবারতী পরিচালকের ভূমিকাও পালন করেছেন। লেখালেখি ছাড়াও ভালোবাসেন ছবি আঁকতে। তো চলো লেখিকা পরিচিতি তো হয়ে গেল, শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের আকর্ষণ রহস্য রোমাঞ্চ গল্প সুলেখিকা দেবারতী ভৌমিকের কলমে ভূস্বর্গ ভয়ঙ্কর। আজ দুদিন হলো অমৃতারা কাশ্মীরে বেড়াতে এসেছে। সৈকত আর অমৃতার বিয়ের 3 মাস পূর্ণ হয়েছে গতকাল। বিয়ের পরে পরেই অফিসের কাজে অমৃতাকে মাসখানেকের জন্য মুম্বাই যেতে হয়েছিল। সৈকত আর অমৃতা তাই ঠিক করেছিল যে অমৃতা মুম্বাই থেকে ফিরলেই ওরা মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়বে। গন্তব্য তো 1 বছর আগে থেকেই ঠিক করা ছিল, গোয়া। কারণ সৈকতের সমুদ্র ভীষণ পছন্দ। অমৃতা যদিও বরাবর পাহাড় ভালোবাসে, তাই পাহাড়ের আকর্ষণ ও এড়াতে পারে না, কিন্তু মেনে নিয়েছিল সৈকতের পছন্দ। কিন্তু যাওয়ার কিছুদিন আগে হঠাৎ জায়গা পরিবর্তন করলো সৈকত। অমৃতার পছন্দের কাশ্মীরে যাওয়াই স্থির করলো ওরা। বছর 6 সম্পর্ক, তারপরেই বিয়ে। সৈকত একটা বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে আছে, আর অমৃতা চাকরি করে এক তথ্য প্রযুক্তি সংস্থায়। অমৃতার প্রধান দায়িত্ব ভারতবর্ষের নানা শহর থেকে ছেলে মেয়েদের ওর সংস্থায় চাকরি দেওয়ার, ইংরেজিতে যাকে বলে ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এর কারণে ওকে মাঝে মাঝে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হয়। বিয়ের পরপরই যেমন ওকে মুম্বাই যেতে হয়েছিল। এমনিতেই দুজনের পরিবারের মানুষগুলো আধুনিক মনস্ক, তাই অমৃতার অফিসের কাজ নিয়ে বাইরে যাতায়াত নিয়ে ওদের কারোরই পরিবারে কোনো সমস্যা নেই। অমৃতা আর সৈকত রোজ সকালে অফিসে বেরিয়ে যায়। সৈকত বেশিরভাগ দিন সন্ধেবেলায় ফিরে আসে, কিন্তু অমৃতার ফিরতে ফিরতে রাত 8:30 বেজে যায়। বাড়ির বহুদিনের কাজের মেয়ে বর্ষা রাতের রান্না করে রাখে। বাড়ি ফিরে স্নান সেরে কখনো কখনো রান্নাঘরে অমৃতা রাতের রুটি বানায়, কখনো ওর শাশুড়ি আভাকে সাহায্য করে। রবিবার অবশ্য সৈকত, অমৃতা আর আভা দেবী 3 জনে মিলে রান্নাঘরের দায়িত্ব নেয়। জল খাওয়ার থেকে নৈশাহার অবধি সব ওরা 3 জনে মিলে বানায়, আর হই হই করে সকলে মিলে খায়। শ্যামবাজারে সৈকতদের বিশাল 3 তলা বাড়িতে বাবা মা জেঠুকে নিয়ে সৈকত অমৃতার এক ছিমছাম মধ্যবিত্ত সংসারের ছবি দেখতে পাওয়া যায়। এখন শ্রীনগরে তাপমাত্রা বেশ নিচের দিকে। দিনের বেলায় 8-9 ডিগ্রি সেলসিয়াস হলেও রাতে পারদ নেমে যায় 2-এর নিচে। সারাদিন ধরে শ্রীনগরে ঘুরে বেরিয়ে রাতে ডাল লেকের ওপরে হাউস বোটে কম্বলের তলায় আশ্রয় নেয় ওরা দুজন। কিন্তু আজ রাত 1টা বেজে গিয়েছে, তবুও দুটো চোখে এক ফোঁটা ঘুম নেই অমৃতার। চোখের কোলবে জল এসে ভিজিয়ে দিয়েছে হোটেলের নরম বালিশটা। কাল সকালে প্রাতরাশ সেরে ওদের গুলমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যের সময় একটা জিনিস কিনে নিয়ে আসছি বলে বেরিয়ে আর ফেরেনি সৈকত। বারবার ফোন করেও যখন কোনো লাভ হলো না,
তখন অমৃতা হোটেলের লোককে ব্যাপারটা জানালো। হোটেলের লোকজন গিয়ে আশেপাশের দোকানে, বাজারে খোঁজ করে এলো, কিন্তু সৈকত কোথাও নেই। চিন্তায় পড়ে যাবে ভেবে এখনো পর্যন্ত বাড়িতেও কিছু জানায়নি অমৃতা। শেষে রাত 9টা নাগাদ হোটেলের লোকজন পুলিশকে খবর দিল। বোর্ডের এক মহিলা হওয়ায় থানা থেকে একজন এসে অমৃতাকে সব জিজ্ঞাসাবাদ করে নিয়ে গেল। থানার লোকটি অমৃতাকে ওর বাড়িতে যোগাযোগ করার পরামর্শ দিয়ে গেল। এরম একটা অস্থির সময় অমৃতার পাশে কারোর থাকা উচিত। পুলিশ লোকটা চলে গেল, অমৃতা নিজের ঘরে ফিরে এলো। এখানে নেটওয়ার্কের বেশ সমস্যা আছে। 3-4 বার চেষ্টার পরে অমৃতা দীপ্তর লাইন পেল। দীপ্ত, অমৃতা আর সৈকত কলেজের বন্ধু। দীপ্ত বরাবরই ভীষণ অলস প্রকৃতির মানুষ। বরানগরে বিশাল বনেদি বাড়ির ছেলে দীপ্ত। বাপ ঠাকুরদার আমলের জমিদারি, ঢলের 7 মহলা বাড়ি। বাড়িতে সব মিলিয়ে প্রায় 15-20টা ঘর, আর তাতে বাস করে দীপ্তর বাবা, 2 কাকা আর জেঠুর পরিবার। পড়াশোনায় মেধাবী ছাত্র দীপ্ত। কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর পাশ করে আর 10টা-5টা চাকরি করার আগ্রহ দেখায়নি। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকে আর শখের গোয়েন্দাগিরি করে যায়। ওর কথা অনুযায়ী ও নাকি শার্লক হোমস নয়, বরং ওর দাদা মাইক্রফট হোমসের মতো একজন আদ্যপান্ত অলস কিন্তু ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন মানুষ। অমৃতার এই অস্থির সময় একমাত্র ভরসা দীপ্তকে সে ফোন করল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি অমৃতা বলছি। দীপ্ত, একটা জরুরি দরকারে আমি তোকে ফোন করলাম। শোন না, আমার না একটা সাহায্য লাগবে। হ্যালো, সে কি মধুচন্দ্রিমায় গিয়ে বরের সাথে সোহাগ না করে আমায় ফোন করছিস যে বড়? দেখ, এটা ইয়ার্কির সময় না দীপ্ত, প্লিজ আমার কথাটা একটু শোন। আচ্ছা আচ্ছা, সরি, বল। সৈকত আজ সন্ধ্যা থেকে মিসিং রে। অমৃতার কথা শুনে চমকে উঠল দীপ্ত, প্রায় চিৎকার করে বলে উঠল, কি বলছিস? কোথায় গেছে? তুই ওকে ফোন করেছিস? থানায় জানিয়েছিস? করেছিলাম, সন্ধে থেকে প্রায় 20 বার ফোন করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই ফোন বেজে যাচ্ছে। তারপর আমি থানায় গিয়ে যোগাযোগ করেছি। আর থানা থেকে নিশ্চয়ই ওর নম্বর নিয়ে গেছে। আচ্ছা শোন, আমি কাল সকালেই শ্রীনগর পৌঁছানোর ব্যবস্থা করছি, চিন্তা করিস না, আমি আছি। হ্যাঁ। বাড়িতে জানিয়েছিস? না, এখনো আমার সাহস হয়নি। কিভাবে আমি ওদের যে ফেস করব আমি সত্যিই জানি না। আচ্ছা ঠিক আছে, কাল আসছি, চিন্তা করিস না। দীপ্ত ফোন রেখে রুমের জানলার কাছে গিয়ে দাঁড়ালো অমৃতা। প্রচণ্ড উৎকণ্ঠায় কাটছে ওর রাতটা। কে জানে সৈকত কোথায়, কি করছে। কলেজের পুরোনো দিনের স্মৃতি অমৃতার মাথায় এসে ভিড় করল। সৈকত, দীপ্ত, পার্থ, বর্ণালী আর ও, এই 5 জন ওরা ছিল হরিহর আত্মা। কলেজে একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সব ওরা একসঙ্গে। ওর ভাবনার মাঝে হঠাৎ ওর মনে হলো ওর কাছে তো বর্ণালীর নাম্বারও আছে, তাই বর্ণালীকেও সৈকতের কিডন্যাপ আর দীপ্তর আসার ব্যাপারে জানিয়ে টেক্সট করে রাখলো একটা। ওইসব ভাবনার মাঝে হঠাৎ বন্ধ জানলার ওপাশে সৈকতের রক্তাক্ত মুখটা এক ঝলক দেখতে পেল অমৃতা। আতঙ্কে পিছিয়ে এলো। সম্বিত ফিরতেই ছুটে গেল জানলার কাছে, কাঁপা কাঁপা হাতে খুলে দিল জানলাটা। এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস এসে ওর মুখে ঝাপটা মারল। জানলা দিয়ে ঝুঁকে নিচে দেখলো অমৃতা। না, কেউ কোথাও নেই। পরক্ষণেই মনে হলো সত্যি তো, এখানে জানলার বাইরে কেউ আসবে কি করে? ডাল লেকের জলের মধ্যে এই সুসজ্জিত হাউস বোটগুলো, জল এত ঠান্ডা যে এমনি কেউ এখানে আসতেই পারবে না। শিকারা ছাড়া যাতায়াত করা অসম্ভব। হয়তো ওর মনের ভুল, সৈকতকে নিয়ে খুব বেশি চিন্তা করছে বলে দৃষ্টিভ্রম হয়েছে। বিছানায় ফিরে এসে চুপচাপ শুয়ে পড়ল অমৃতা। সকালে উঠে দিন দুয়েকের জামা কাপড় গুছিয়ে নিয়ে একদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল দীপ্ত। কাল রাতে একবার অ্যাপে দেখেছিল সকাল 11:25 দিল্লির ফ্লাইট ধরলে ওখানে পৌঁছে এয়ারপোর্টে 2 ঘন্টা কয়েক অপেক্ষা করলে
বিকেল 5:30টার মধ্যে দীপ্ত শ্রীনগর পৌঁছতে পারবে। দমদম যাওয়ার পথে ফোন করলো অমৃতাকে। না, কোনো অগ্রগতি হয়নি এখনো। সৈকতের এখনো কোনো খোঁজ নেই। আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? দীপ্ত বেশ চিন্তায় পড়ে গেল। কলেজে অমৃতা, দীপ্ত, সৈকত, বর্ণালী আর পার্থ ছিল হরিহর আত্মা। গ্র্যাজুয়েশনের পরে পার্থ চলে গেল বোস্টন। 3 বছর বাদে বর্ণালীর বিয়ে হলো হোটেল ব্যবসায়ী আকাশ শর্মার সাথে। আর এই মাস 3 আগে অমৃতা আর সৈকতের বিয়ে হলো। দীপ্ত একলাই রয়ে গেল, কাউকে বিয়ে করলো না, শুধুমাত্র অমৃতাকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারল না। আস্তে আস্তে পার্থ আর বর্ণালীর সঙ্গেও যোগাযোগ আলাদা হয়ে গিয়েছিল। শুধু অমৃতা আর সৈকতের সঙ্গে সপ্তাহে 1-2বার করে কথা হতো দীপ্তর। কিন্তু এখনো সত্যি চিন্তিত সৈকতকে নিয়ে। ফ্লাইট যখন দিল্লি এয়ারপোর্টে নামলো, ঘড়িতে তখন 3:10 বাজে। মোবাইল ফোনটা চালু করতেই পর পর নোটিফিকেশন ঢুকলো। 4টে হোয়াটসঅ্যাপ বার্তা, 2টো SMS বার্তা, যার মধ্যে লেখা আছে অমৃতার নাম্বার থেকে 7টা মিস কল হয়েছে। আর একটা মেসেজ খুবই অদ্ভুত, একটা অজানা নাম্বার থেকে পাঠানো কিছু অর্থহীন শব্দ আর নম্বরের সমাহার। হোয়াটসঅ্যাপ খুলতে দীপ্ত দেখল অমৃতার হোয়াটসঅ্যাপ বার্তা। খুবই উৎকণ্ঠা নিয়ে মেসেজ করেছে দীপ্তর নম্বরে, সুইচ অফ বলে। আর একটু আগেই একটা মেসেজ পাঠিয়েছে সে এই এক শব্দ আর নম্বরের সমাহার নিয়ে, যা একটু ওই অজানা নাম্বার থেকে দীপ্ত পেয়েছে। IXP, 15.00, 32.27, 75.65, PB, 07, HTLARC, 1987। সব যাত্রীদের নামার তাড়া লাগায় দীপ্ত আপাতত ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। দিল্লি এয়ারপোর্টে বসে দীপ্ত অপেক্ষা করছিল। অমৃতাকে একটা ফোন করলো। 2 রিং হওয়ার পরে অমৃতা ফোন তুলল। দীপ্ত, তুই কোথায়? আমি ফোন করলাম, ফোন সুইচ অফ আসছে। আরে আমি ফ্লাইটে ছিলাম রে। শোন, তুই যে নম্বর আমাকে পাঠালি সেই একই বার্তা আমার কাছেও এসেছে। সে কি? তোকে কি করে চিনলো? জানি না, কিন্তু এই নম্বরটা কি তোর চেনা? না তো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব তোর হোটেলে, ঠিক আছে? এর মধ্যে কোনো খবর পেলে ফোন করিস। আচ্ছা অমৃতা, সৈকতের হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে কখন শেষ দেখা গিয়েছে ওকে, বা এনি মুভমেন্ট কালকের পর থেকে? না, এমনকি আমার হোয়াটসঅ্যাপ মেসেজটাও ডেলিভারি হয়নি। আর ফেসবুক এমনিতেই তো কমই করতো, কিন্তু সেখানেও কোনো কিছু নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোন রেখে দীপ্ত আবার সেই লেখাটা খুলে দেখল। IXP, 15.00, 3.27, 75.65, PB, HTLARC, AZ, 1987। কিছুতেই মাথায় ঢুকছে না এর মানেটা কি, আর ওকেই বা পাঠালো কেন? না, 1 কাপ কফি খেতেই হবে। কলেজে পড়ার সময় থেকেই এই নেশা লেগেছে ওর। সারাদিনে 14-15 কাপ কফি কোনো ব্যাপারই না দীপ্তর কাছে। বাবার গলার ক্যান্সার ধরা পড়ার পরে যখন ভোকাল কর্ড বাদ পড়ল, মায়ের অনেক অনুরোধে দীপ্ত নিজেও ধূমপান ছেড়ে দিয়েছিল। এখন অভ্যাস হয়ে গিয়েছে, আর অসুবিধা হয় না ওর। কফির কাপে চুমুক দিতে যাবে, চমকে উঠল দীপ্ত। কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে বর্ণালী। খুবই অবাক হয়ে গেল দীপ্ত। বর্ণালী এখানে কি করছে? দীপ্ত নিজের চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেল কাউন্টারের দিকে। বর্ণালীও ওকে দেখে চমকে উঠল। তুই এখানে? ভীষণ উদ্বিগ্ন শোনালো বর্ণালীর কণ্ঠস্বর। দীপ্ত গলা নামিয়ে জিজ্ঞেস করল, আকাশ এসেছে নাকি একা? বর্ণালী এদিক ওদিক তাকিয়ে কণ্ঠস্বর আরও নিচে নামিয়ে বলল,
আকাশকে পাওয়া যাচ্ছে না পরশু থেকে। একটা কাজেও শ্রীনগর গিয়েছিল, তাই আমিও ফ্লাইট ধরে যাচ্ছি ওখানে। হোয়াট? দীপ্ত একটু পরে বুঝল ওর চিৎকার বেশ জোরেই হয়ে গিয়েছিল। আশেপাশের লোকজন তাকাতে শুরু করেছে ওদের দিকে। কফির কাপ নিয়ে ওরা দুজন একটা কোণের দিকে টেবিলে বসল। কফি খেতে খেতে অমৃতা আর সৈকতের ঘটনা জানালো দীপ্ত। সেই কোড বার্তার কথা জানাতে চমকে উঠল বর্ণালী। ও নিজের মোবাইল খুলে দেখালো দীপ্তকে সেই একই মেসেজ। IXP, 15.00, 32.27, 75.65, PB, 07, HTLARC, 1987। বর্ণালীও এই আশ্চর্য বার্তার কোনো অর্থ খুঁজে পায়নি, কিন্তু মোটামুটি এই একই সময় ওরা তিনজনেই এই একই বার্তা পেয়েছে। কিন্তু কেন? তাহলে কি সৈকতের অন্তর্ধান আর আকাশের অন্তর্ধানের মধ্যে একটা যোগসূত্র আছে? এই সব চিন্তা করতে করতে দীপ্ত আর বর্ণালী একই ফ্লাইটে শ্রীনগর পৌঁছল। ফ্লাইটে ওরা দুজনে আলাদা সিটে বসেছিল, তাই আর এই বিষয়ে কোনো কথা হয়নি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুজনে একসঙ্গে রওনা দিল অমৃতা যে হাউস বোটে আছে তার উদ্দেশ্যে। অমৃতার সঙ্গে দীপ্ত আর বর্ণালী কথা বলছিল হাউস বোটের রুমে বসে। দীপ্ত বলল, আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি যে বা যারা এই ঘটনার পিছনে আছে তারা আমাদের চেনে। আমাদের মানে? বর্ণালী জিজ্ঞেস করল। দীপ্ত বলল, এই আমাদের আর কি। বলে ও অমৃতা আর বর্ণালীর দিকে তাকালো। সেটা কি করে বলছিস? অমৃতা এতক্ষণে কথা বলল। দীপ্ত চেয়ার থেকে উঠে ঘরের মধ্যে পাইচারি শুরু করলো। চলতে চলতেই বলল, ভেবে দেখ, আমরা যে একে অপরকে জানি সেটা কেউ না জানলে একজনকে শ্রীনগরে, একজনকে দিল্লিতে, আরেকজনকে শ্রীনগরে একই মেসেজ কি করে পাঠাবে? আর তাছাড়া সৈকত আর আকাশ দুজনেই শ্রীনগরে এসে নিখোঁজ। এই ব্যাপারটা তো এতটা কাকতালীয় হতে পারে না। তাই নাকি? তাহলে তো এই মেসেজ সৈকতকেও পাঠাবে। কিন্তু আমাদের কাছে তো সৈকতের ফোন নেই, আর পুলিশও এখন কিছু উদ্ধার করতে পারেনি। আবার সবাই চুপ। ঘরের মধ্যে যেন আলপিন পতনের নিস্তব্ধতা। অমৃতার চোখ দুটো ভেজা। বর্ণালী চুপ করে বসে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে দীপ্ত বলে উঠল, আর এই মেসেজ যখন আমাদের তিনজনের কাছে এসেছে, এর মানে আরও একজনের কাছেও এসেছে, পার্থ। কিন্তু কিন্তু পার্থ তো দেশের বাইরে আছে। ওর কাছে এই মেসেজ যে পাঠাবে তাকে তোর নাম্বারটা জানতে হবে। সেটা জানা কোনো ব্যাপার না অমৃতা। তোর কাছে পার্থ নম্বর আছে? তাহলে ওকে একবার যোগাযোগ করব। অমৃতা তাড়াতাড়ি নিজের ফোনের কন্ট্যাক্ট খুলে পার্থর নম্বর খুঁজতে থাকলো। পার্থর নম্বরটা দীপ্তকে দিতেই ও হোয়াটসঅ্যাপে কল করলো পার্থকে, কিন্তু কেউ ফোন তুলল না। হোয়াটসঅ্যাপের লাস্ট সিন দেখলো পরশু বিকেল 5টা। আশ্চর্য, আজকের যুগে যেখানে মানুষ সারাদিন অনলাইন থাকে, সেখানে পার্থ প্রায় 48 ঘন্টা অফলাইন। অমৃতাকে জিজ্ঞেস করলো দীপ্ত, আচ্ছা, পার্থ ইন্ডিয়াতে আসেনি তো অমৃতা? অমৃতা আর বর্ণালী দুজনেই চমকে উঠল। সত্যি তো, হয়তো পার্থ ভারতে এসেছে, তাই জন্য ও হয়তো ওর কানাডার নম্বর অফলাইন। দীপ্ত বলল, চল, অনেক রাত হয়ে গেছে, কিছু খেয়ে নেওয়া যাক। হোটেলের ঘরে ওরা চুপচাপ বসে খাওয়া দাওয়া করলো। খাওয়ার পরে চিন্তায় কারোর ঘুম এলো না। অমৃতা আর বর্ণালী যখন ঘরে বসে ওদের স্বামীদের নিরুদ্দেশ হওয়া নিয়ে কথা বলছিল, দীপ্ত তখন হোটেলের ঘরের বাইরে এসে দাঁড়ালো। একটা সিগারেট জ্বালিয়ে চিন্তা করতে লাগলো দুপুরে মেসেজে আসা কোডটা নিয়ে। 15.00 কি টাকার অঙ্ক? পরক্ষণেই ভাবল, না, মুক্তিপণ হলে এতক্ষণে মেয়ে দুটোর কাছে ফোন চলে আসতো। ধাঁধা সলভ করতে অপেক্ষা করতো না অপহরণকারীরা।
IXP কি রোমান হরফের 9 বোঝাচ্ছে? সিগারেটে আরেকটা টান দিতেই ফোনে একটা মেসেজ ঢুকলো। ফোনটা বের করে দেখলো একটা মেসেজ ঢুকেছে। এয়ারলাইন থেকে দীপ্তকে দিল্লি থেকে শ্রীনগর আসার জন্য ওকে ধন্যবাদ জানিয়েছে। ওরা আশা করছে দীপ্তর এই অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দিল্লি আর শ্রীনগরের জায়গার লেখা ছিল DEL আর SXR। মেসেজটা পড়েই ধাঁ করে মনে হলো দীপ্তর IXP আসলে এরকম কোনো জায়গার নাম নয় তো। ইন্টারনেটে খুঁজলো IXP মানে কোনো জায়গাকে নির্দেশ করছে কিনা। পাঠানকোট, তার মানে পাঠানকোট যেতে হবে ওদের। হয়তো ওখানেই নিয়ে গিয়েছে সৈকত আর আকাশকে। পরের সংখ্যাগুলো কি বলছে কিছু একটা মনে হতেই দীপ্ত ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকে দীপ্ত দেখল অমৃতা নিঃশব্দে কাঁদছে আর বর্ণালী ওর বাড়িতে কারোর সঙ্গে কথা বলছে। ও অমৃতার পাশে বসে ওকে ডাকলো। অমৃতা, আমার মনে হয় কোড ক্র্যাক করে ফেলেছি। অমৃতা তাড়াতাড়ি উঠে বসল, চোখের জল মুছে এক দৃষ্টে তাকিয়ে রইল দীপ্তর দিকে। দীপ্ত ওর সামনে পকেট থেকে একটা কাগজ বের করলো। টেবিলের ওপরে থাকা পেনটা দিয়ে লিখল IXP = পাঠানকোট। তারপরে বলল, কাল দুপুর 3টে আমাদের পাঠানকোট পৌঁছতে হবে। এই 15 মানে হচ্ছে দুপুর 3টেকে নির্দেশ করছে, আর এই 32.27 বা 75.65 এটা হচ্ছে পাঠানকোটের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, মানে ইংরেজিতে যাকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বলে আর কি। কিন্তু সেখানে কোথায় পৌঁছতে হবে তার কোনো নির্দেশ নেই। এই PB071987 আর HTLARC এর মানেও বুঝতে পারিনি। ওদের আলোচনা শুনে বর্ণালী ফোন রেখে উঠে এসে বসলো ওদের পাশে। পাঠানকোটে আকাশের একটা হোটেলের ডিল হওয়ার ছিল, একটা 3 স্টার হোটেল, নামটা ঠিক মনে নেই। পাঠানকোট হোটেলের ডিল কবে হওয়ার কথা ছিল? অমৃতা জানতে চাইল। বর্ণালী বলল, এক্স্যাক্ট ডেট তো জানি না, তবে এই মাসেই হবে শুনেছিলাম। লেটস ডু ওয়ান থিং, আমরা কাল সকালে পাঠানকোট রওনা দেব। কাল ওখানে পৌঁছে খোঁজ করি, কেমন? বর্ণালী আর অমৃতা দুজনেই ওর কথায় আশ্বস্ত হলো। ওদেরকে বিছানায় শুতে বলে হাউস বোটের বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো দীপ্ত। পিছনে এসে কখন যে অমৃতা দাঁড়িয়েছে টেরও পায়নি সে। দীপ্ত, ইজ সৈকত রিয়েলি মিসিং? অমৃতার কণ্ঠস্বরে কিছু একটা ছিল। দীপ্ত ঘুরে তাকিয়ে দেখল অমৃতার চোখে জল। সিগারেট ফেলে ও তাড়াতাড়ি এগিয়ে এলো অমৃতার কাছে। এরকম কেন ভাবছিস অমৃতা? অমৃতা সামনে রাখা মোড়াটার ওপরে বসল। দীপ্ত ওর কাছে এগিয়ে এসে আরেকটা মোড়ায় বসল। এখানে আসার আগে পাঠানকোটের একটা হোটেল নিয়ে আমি ওর মুখে শুনেছিলাম। কিভাবে শুনেছিলি? আই মিন, তোকেও বলেছিল? না, ঠিক তা নয়। আই হার্ড হিম টকিং টু সামওয়ান। হোটেলের ডিল নিয়ে কিছু একটা কথা বলছিল, কিন্তু ভালোভাবে না সেটা আমি বুঝতে পারিনি। কোন হোটেল? কিছুক্ষণ চিন্তা করে অমৃতা বলল, নামটা শুনিনি, তবে পাঠানকোট জায়গাটার নাম বলেছিল সৈকত। দীপ্ত অমৃতার হাত দুটো ধরে বলল, কিচ্ছু চিন্তা করিস না অমৃতা। সৈকত মিসিং হোক বা ইচ্ছে করে গা ঢাকা দিয়ে থাকুক, উই নিড টু ফাইন্ড হিম আউট, উই নিড টু ফাইন্ড দ্য ট্রুথ। আর তার জন্য আমাদের কাল পাঠানকোট যাওয়াটা খুব জরুরি। এখন শুয়ে পড়, গুড নাইট। পরদিন খুব সকাল সকাল ওরা পাঠানকোটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ড্রাইভারের পাশে দীপ্ত, পিছনে অমৃতা আর বর্ণালী। শ্রীনগর থেকে প্রায় 7.5-8 ঘন্টা লাগে পাঠানকোট পৌঁছতে। দুপুরে এক ধাবায় বসে ওরা খাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো ওদের ধাবার সামনে। গাড়িটার নাম্বার প্লেটে হঠাৎ নজর পড়ল দীপ্তর, আর সঙ্গে সঙ্গে ও চমকে উঠল। এটা আমার মাথায় আসেনি। ছি 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 ছি।
দীপ্তর কথা শুনে ওর দিকে অবাক হয়ে তাকালো। দীপ্ত যেন নিজের মনেই বলে চলল, PB071987 হচ্ছে 1487 নম্বরের গাড়ি। কিন্তু কথা হচ্ছে এই গাড়ি আমরা পাবো কোথায়? অমৃতার বর্ণালী এইবারে বুঝলো দীপ্ত সেই কোডের কথা বলছে। তার মানে ওদের পাঠানকোটে গিয়ে এই গাড়িটার খোঁজ করতে হবে। ধাবা থেকে বেরিয়ে গাড়ি আবার ছুটতে শুরু করলো। দীপ্তর মাথার ভেতরে চিন্তাগুলো জাল বিস্তার করছে। কাল অমৃতার কথা শুনে ওর মনে হচ্ছে এই যে সত্য অন্বেষণ যেটা ও করতে যাচ্ছে, এতে কিছু অপ্রিয় সত্য বাইরে চলে আসবে না তো? সৈকত কি সত্যি নিরুদ্দেশ, নাকি এই সবের পেছনে অন্য কেউ? আকাশ বা সৈকত কাউকেই পুলিশ ট্রেস করতে পারছে না কেন? বেলা প্রায় 2:30 নাগাদ ওরা পাঠানকোট পৌঁছলো। ড্রাইভার মহেশের সাহায্যে অমৃতা আর বর্ণালীকে হোটেলের ব্যবস্থা করে দিতে বলে দীপ্ত বেরিয়ে গেল সেই গাড়িটার খোঁজে। অনেক খুঁজেও সেই গাড়ির কোনো হদিশ দীপ্ত পেল না। বর্ণালীর 3 স্টার হোটেলের নামটাও মনে নেই যে সেখান থেকে দীপ্ত অনুসন্ধান শুরু করবে। কোড লেখা কাগজটা বের করে দেখলো, তাতে সব লেখা উদ্ধার করলেও একটা জিনিস ও এখনো বুঝতে পারেনি, সেটা হলো HTLARC। এই সময় বর্ণালী ফোন করলো। হ্যালো দীপ্ত, আমরা হোটেল পেয়েছি। ঠিক আছে, আমি আসছি। তুই হোটেলের লোকেশন আমাকে পাঠিয়ে দে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। বড় রাস্তায় পৌঁছে ওর মোড় থেকে বাঁ দিকে ঘুরেই যে প্রথম বিল্ডিং, ওটাই হোটেল। বেশ নাম করা হোটেল, নাম রেনবো ডিল্যাক্স। দেখবি একটা বড় আর্চের মতো গেট আছে। আসছি বলে ফোন কেটে দিল দীপ্ত। তারপরে বর্ণালীর দেওয়া ঠিকানা মতো রওনা দিল হোটেলের দিকে। গুগল ম্যাপ দেখে সেই হোটেলের কাছে পৌঁছতেই বিদ্যুৎ চমকের মতো দীপ্ত দাঁড়িয়ে পড়ল। কি হলো দীপ্ত? আর ইউ অল রাইট? কথাগুলো বলল অমৃতা। দীপ্ত আঙুল তুলে দেখালো সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে, যার হলুদ বোর্ডে কালো কালি দিয়ে লেখা PB07GH 1987। অমৃতা ও বর্ণালীও গাড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। দীপ্ত এবারে বলল, HTLARC এর মানেও পেয়ে গেছি। HTL মানে হোটেল, আর আর্ক মানে রেইনবো, মানে এই হোটেলকে বোঝাতে চেয়েছে। আমাদের যাবতীয় উত্তর এই হোটেলেই আছে। চল রিসেপশনে গিয়ে খোঁজ নি গাড়ির ব্যাপারটা। কথাটা বলে দীপ্ত আর অমৃতা ছুটে হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনে জিজ্ঞেস করলো ওই গাড়িটার মালিকটা কে, কারাই বা এসেছে ওই গাড়িতে। রিসেপশনের লোক সেভাবে কিছু জবাব দিতে পারলো না। ওরা বাইরে এসে দেখলো গাড়িটাও নেই, আর আশেপাশে কোথাও বর্ণালীও নেই। অমৃতা ভীষণ ভয় পেয়ে গেল। দীপ্ত আশেপাশের লোকজনকে বর্ণালী সম্পর্কে জিজ্ঞেস করলেও কেউ কিছুই বলতে পারল না। ঠিক সেই সময় আবার অমৃতা আর দীপ্তর ফোনে ঢুকলো একটা মেসেজ। 6/2 PAT, CHK, West LA, VISTA, HTL, 1407। ও তাড়াতাড়ি অমৃতাকে ডাকলো, বলল, এই দেখ আবার। আবার একটা কোড? এর মানে কি দীপ্ত? বুঝতে পারছি না রে, তবে এই কোডটা ক্র্যাক করতেই হবে। চল হোটেলে গিয়ে একটা কাগজে লিখে ফেলি। হোটেলের ঘরে ঢুকতে ঢুকতে একটা কাগজ বের করে তাতে তাড়াতাড়ি কোডটা লিখল। অমৃতাও ওর পাশে বসলো। কিছুক্ষণ তাকিয়ে বলল, HTL বোধহয় হোটেল, আর 6/2 হয়তো কোনো ঠিকানা। কিন্তু রাস্তার নামটা না বুঝলে বাকিটা বোঝার উপায় নেই। চুপচাপ ঘরের মধ্যে পাইচারি করলো দীপ্ত। তারপরে মোবাইলে কি যেন একটা খুঁজলো। হঠাৎ অমৃতাও বলল, ওয়েস্টার্ন লা ভিস্তা, এই নামে একটা হোটেল এখানে আছে। তার মানে এই হোটেলে আমাদের যেতে বলেছে। 6/2 ওই হোটেলের রাস্তার নাম, আর 1407 রুম নাম্বার। দীপ্ত, ওরা আমাদের ওই হোটেলেই ডাকছে। দীপ্ত আর অমৃতা তক্ষুনি বেরিয়ে পড়ল। এই লা ভিস্তা হোটেল প্যাটেল চক বলে একটা জায়গায়। ট্যাক্সি ওদের মিনিট 20 মধ্যে পৌঁছে দিল সেই হোটেলে। ওরা নেমে পড়ল। তড়িঘড়ি হোটেলে ঢুকে সোজা রুম নাম্বার 1407 গিয়ে দরজায় নক করল। দরজা খুলে যাকে দেখলো তাকে দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। দরজা খুলে দাঁড়িয়ে আছে ওদের কলেজের বন্ধু পার্থ।
সেই পার্থ যাকে দীপ্ত গত 2 দিন ধরে ফোন করার চেষ্টা করছিল। অবাক বিস্ময় বলল, তুই এখানে? পার্থ ওদের ভেতরে আসতে বলল। ওরা ভেতরে ঢুকলে পার্থ দরজা বন্ধ করে দিল। ওদের সামনে বসে বলতে লাগলো এই কয়েকদিনের অজানা তথ্য। পার্থর কাছে আজ থেকে দিন 15 আগে একটা ফোন আসে ইন্ডিয়া থেকে। ফোনটা ছিল ওর মাস্তুতো বোনের। সে জানায় ওদের মামার বাড়ির সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে। মামা মারা যাওয়ার মাসখানেকের পরের কথা সেটা। মামার হোটেল রেইনবু ডিলাক্স পড়েছে ওর ভাগে, কিন্তু রহতাকের এক হোটেল ব্যবসায়ী এক হোটেল নিয়ে যেতে চায়। ওর দাবি যে ওর মামা মারা যাওয়ার আগে এই হোটেল ওকে বিক্রি করে দিয়েছেন, তাই পার্থকে বাধ্য হয়ে ইন্ডিয়ায় আসতে হয় এই ঝামেলা মিটিয়ে নিতে। সেই ব্যবসায়ী ওকে শ্রীনগরে দেখা করতে বলে। ও নাকি তখন সেখানে ছিল, কিন্তু শ্রীনগরে পৌঁছে ওই ব্যবসায়ীর সঙ্গে ওর দেখা হয়নি। তারপরে ওকে একটা কোর্ট পাঠায়, কিন্তু তার কোনো মর্মোদ্ধার করতে না পারায় ওকে অজ্ঞাত পরিচয় কেউ ফোন করে পাঠানকোটে এই হোটেলে আসতে বলে। গতকাল থেকে ও এখানে রয়েছে। সেই ব্যবসায়ী নাকি আগামীকাল ওর সঙ্গে এই হোটেল ডিলাক্সে দেখা করবে। তুই মানে চিনতে পারিসনি? মানে তোকে কে ফোন করছে? নো নো নো, নাথিং অ্যাট অল। একদম অচেনা কোনো গলার স্বর। অথবা কেউ গলার স্বর পরিবর্তন করে কথা বলে থাকতে পারে তো। আচ্ছা, এত শর্ট নোটিসে তুই অফিসে ছুটি পেয়ে গেলি? না মানে ছুটি পেতে একটু প্রবলেম হয়েছিল, বাট সামহাউ আই ম্যানেজড। হবেই তো, ইটস আ ম্যাটার অফ মিলিয়ন। তারপর হঠাৎ উঠে গিয়ে ওর বিছানার পাশের বেড সাইড টেবিল থেকে হোটেলের প্যাডে লেখা গাড়ির নাম্বার PB07 GH 1987। এবারে ও পার্থর দিকে ঘুরল, বলল, এই গাড়ির নম্বর কেন লিখেছিস? আমাকে কাল পিক আপ করতে আসবে এই গাড়িটা। আমি একটা কাজে বেরোচ্ছি। অমৃতা, তুই বরং পার্থর সঙ্গে কথা বল। আমি সৈকতকে নিয়ে ভীষণ টেনশনে আছি দীপ্ত। কি হবে বলতো? আমি গতকালও মামুনি মানে সৈকতের মাকে ফোন করে বললাম যে এখানে প্রায় নেটওয়ার্কই নেই, তাই আমরা যোগাযোগ করতে পারছি না। একটা দীর্ঘশ্বাস পড়ল অমৃতার। অমৃতাকে সান্ত্বনা দিয়ে দীপ্ত বেরিয়ে গেল পার্থর রুম থেকে। পরদিন সকালে পার্থ হোটেলের সামনে থেকে ওই গাড়িতে উঠে পড়ল। ও বেরিয়ে গেল। দীপ্ত অন্য একটা ট্যাক্সিতে ওর পিছু নিল। মিনিট 20 পরে ওরা পৌঁছলো হোটেল রেইনবু ডিলাক্সে। গাড়িটা কিন্তু হোটেলের ভেতরে ঢুকলো না, বাইরে একটা ফলের রসের দোকানের সামনে দাঁড়িয়ে রইল। দীপ্ত একটু দূর থেকে ওর পেছনে নজর রাখলো। মিনিট 10 পরে ওই গাড়িটা ওখান থেকে বেরিয়ে গেল। ট্যাক্সি নিয়ে পিছু নিল দীপ্ত। জনবহুল রাস্তা ছাড়িয়ে হাইওয়ের দিকে একটা অপেক্ষাকৃত খালি রাস্তায় ঢুকে পড়ল গাড়িটা। গাড়িটা শেষে গিয়ে দাঁড়ালো একটা বন্ধ বাড়ির দরজার সামনে। পার্থ নেমে ওই বাড়িতে ঢুকে পড়ল। এবার সেই সময় এসেছে। দীপ্ত পকেট থেকে নিজের ফোন বের করে একটা টেক্সট মেসেজ পাঠালো। তারপরে একটু পিছিয়ে থেকে সকলের নজর এড়িয়ে বাড়ির ভেতর ঢুকলো। উত্তেজনায় হৃৎপিণ্ডের ধুকপুকনি বেড়ে গিয়েছে দীপ্তর। কি সত্যের মুখোমুখি হবে ও একটু পরে। বেশ কিছু সময় ধরে খোঁজাখুঁজি করে ও দেখল লম্বা করিডোরে এক প্রান্তে একটা ঘর, সেখান থেকে বেরিয়ে আসছে এক ফালি আলো। দীপ্ত আড়াল থেকে সেই ঘরে নজর রাখলো। ঘরের ভেতরে আহত সৈকত আর একজন অপরিচিত বিদেশিনী মহিলা মুখোমুখি দুটো চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। আর একটু দূরে ঘরের কোণে মাটিতে শুয়ে আছে পার্থ। ও জীবিত নাকি মৃত বোঝা যাচ্ছে না। দুটো ষণ্ঢা মতো লোক একটু দূরে বসে তাস খেলছে। আড়াল থেকে দীপ্ত লুকিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। মিনিট কয়েক পরে সেই ঘরে আকাশ আর অপরিচিত এক ব্যক্তি ঢুকলো। আকাশ এগিয়ে গিয়ে ওই মহিলাটাকে বলল, Sign here, Linda. We are running out of time. তার মানে ওই বিদেশিনী মহিলাই লিন্ডা। দীপ্ত বুঝতে পারলো আকাশ কিসে ওকে সই করতে বলেছে। লিন্ডা মাথা তুলে বলল, Okay, I will sign, but please leave Shoykot and Patho. They are innocent. Please. দীপ্ত এবারে আড়াল থেকে বেরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে বলল,
তোমার খেল খতম আকাশ, সারেন্ডার করো। বর্ণালী, তোরও আর লুকিয়ে লাভ নেই। আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। চকিত হয়ে ঘরের সকলে ওর দিকে ঘুরল। তারপরে যেন ওকে দেখে খুব খুশি হয়েছে এরকম একটা দৃষ্টি দিয়ে আকাশ বলল, এই তো মিস্টার ডিটেকটিভ, উই আর ওয়েটিং ফর ইউ। আর তোমার সঙ্গে মিস্টার সৈকত কোথায়? তাকেও তো আমরা দেখতে চাই। শুধু অমৃতা নয়, সঙ্গে আরও অনেকে আসবে তোমাদের স্বাগত করতে। কথাটা এক প্রকার ছুঁড়ে দিল দীপ্ত। তারপরেই ও পেছনে ঘুরে চিৎকার করল, অমৃতা, কুইক, ভেতরে আসতে বলো ওদের। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে প্রবেশ করলো বেশ কিছু উর্দি পরিহিত মানুষ। হ্যাঁ, পাঠানকোট পুলিশ। ওরা ঘিরে ফেললো সকলকে আর বাধ্য করলো আকাশ আর ওর গুন্ডাদের বন্দুক ফেলে আত্মসমর্পণ করতে। দীপ্তর দিকে ঘুরে ইন্সপেক্টর সুনীল কুমার সিং বললেন, ब्रेवो मिस्टर मुखर्जी, एम्बेसी से हमें कितने कॉल आ चुके हैं ये लिंडा जॉनसन के लिए। এরপরে পুলিশের সঙ্গে আসা মেডিকেল স্টাফ ধীরে ধীরে লিন্ডা আর সৈকতের বাঁধন খুলে ওদের বাইরে নিয়ে গেল। লিন্ডার চোট সামান্য, তবে সৈকতের বেশ ভালো আঘাত লেগেছে। দীপ্ত ইশারায় অমৃতাকে ওদের সঙ্গে যেতে বলল। ইতিমধ্যে চোখ মুখে জল দিয়ে পার্থর জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। অমৃতা বাইরে চলে গেলে দীপ্ত ইন্সপেক্টর সিংকে বলল, স্যার, আকাশ, বর্ণালী আর পার্থর বন্ধু অবিনাশ প্যাটেলকে লিন্ডা ও সৈকতের অপহরণ এবং খুন করতে চাওয়ার অপরাধে এক্ষুনি গ্রেপ্তার করুন। দীপ্তর কথা শুনে চমকে উঠল পার্থ। ও ম্লান মুখে জিজ্ঞেস করল, দীপ্ত, বর্ণালী এতে ইনভলভড? শুরু থেকেই। আশা করি আমার কথায় ও আপত্তি করবে না। আর লিন্ডাকে, সৈকতকেই বা ওরা কিডন্যাপ কেন করেছিল? সব বলবো। আপাতত সকলে হোটেলে যাই, চল। সৈকত কেমন আছে কে জানে। পুলিশ এদের সবাইকে গ্রেফতার করে নিয়ে বাইরে বেরিয়ে গেল। পার্থ আর দীপ্ত বাইরে এলো। অ্যাম্বুলেন্সের সামনে একটা বেডের ওপর আধশোয়া হয়ে শুয়ে আছে সৈকত। ওদিকে ইন্সপেক্টর সুনীল লিন্ডাকে জিজ্ঞাসাবাদ করছে। পার্থ আর দীপ্ত পৌঁছলে সুনীল বললেন, आपसे भी पूछताछ करेंगे, आप हमारे साथ थाने चलिए। ইন্সপেক্টরের কথায় পার্থ একটু ঘাবড়ে যায়। দীপ্ত এগিয়ে এসে বলে, सर बोल रहे हैं कि हम सब वेस्टर्न लाविस्ता होटल चलते हैं, वहाँ आप काम भी कर लेना और मुझे इन लोगों से पूरी कहानी भी जानना है। সবাই সম্মত হয়ে সুনীলের পুলিশ ভ্যানে উঠে সোজা হোটেল গিয়ে পার্থর রুমে ঢুকে বসল। সৈকত এখন কিছুটা সামলে নিয়েছে নিজেকে। চোট আঘাতগুলো প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, কিন্তু ও মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। অমৃতা ওকে একদম আগলে রেখেছে। দীপ্ত এবারে সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলো, আমি বুঝেছি পুরো ঘটনার, তা প্রায় অনেকটাই আমি সুনীল স্যারকে বলেছিলাম। তোর মনে আছে অমৃতা, গতকাল তোকে পার্থর সঙ্গে এই রুমে রেখে আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমি আসলে থানায় যোগাযোগ করে সুনীল স্যারের সাথে সাহায্য চেয়েছিলাম। যাই হোক, ঘটনায় আসি। এই ব্যাপারটা শুরু হয় প্রায় মাস তিনেক আগে, যখন পার্থকে এখান থেকে ওর মাস্তুতো বোন কানাডায় ওকে যোগাযোগ করে মামার সম্পত্তির ভাগ নিয়ে আর কি। পার্থ সেই কারণে দেশে আসে কিছুদিন আগে, কিন্তু এসে শোনে যে ওর মামা নাকি এই রেনবো ডিলাক্স হোটেলের কোনো এক শ্রীনগরবাসী ব্যবসায়ীকে আগেই বিক্রি করে দিয়েছে। তাই সেই সমস্ত বিষয়ে কথা বলতে ওর সঙ্গে সেই ব্যবসায়ী দেখা করতে চায়। এরপর তারা নাকি ওকে কী সব কোর্ট পাঠায়। সেসব কিছু বুঝতে না পেরে পার্থ পাঠানকোটের এই হোটেলে এসে ওঠে। এখানে আমি লিন্ডাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি ঠিকঠাক জবাবও দেবে। লিন্ডার দিকে বেশ দৃঢ় ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো দীপ্ত। তারপরে বলল, সকলকে একটু বলুন তো, হাউ ডু ইউ নো পার্থ? ঘরে বসে থাকা সকলে অবাক। সৈকত, অমৃতা যেন বুঝতে পারছে না কি ঘটে চলেছে। একমাত্র নির্বিকার হয়ে বসে আছে দীপ্ত আর ইন্সপেক্টর সুনীল। লিন্ডা কোনো উত্তর দিচ্ছে না দেখে পার্থ একটু নড়ে চড়ে বসল। দীপ্ত এবারে মুখ খুলল, বেশ, আপনি যখন বলবেন না আমি বলি। লিন্ডা পার্থর কানাডিয়ান বান্ধবী না, ওর আরেকটা পরিচয়ও আছে, পার্থর মামার কুলভূষণ সিংহের উপপত্নী বা মিস্ট্রেস। ঘরে যেন পিন পড়ার নিস্তব্ধতা। অমৃতা আর সৈকত চমকে উঠেছে। দীপ্ত বলে চলল, পার্থর মামাজি বছর 5 আগে একবার একটা ব্যবসার কাজে টরন্টো গিয়েছিলেন। সেখানে আলাপ হয় লিন্ডার সঙ্গে। লিন্ডা জনসন প্রথমে ক্লায়েন্ট হলেও কুহুকিনী রূপের জালে ধরা পড়েন পার্থর বছর 52 মামা। তারপরে কোনো সময় লিন্ডার নামে আবেগের মুহূর্তে উনি লিখে দিয়েছিলেন পাঠানকোটের এই রেনবো ডিলাক্স হোটেল।
তারপর বিভিন্ন সময় লিন্ডা জনসন এদেশে আসতে থাকেন। মাস ছয়েক আগেও এসেছিলেন। শ্রীনগরের এক 5 তারা হোটেলে ছুটি কাটাচ্ছিলেন কুলভূষণজির সঙ্গে। কিন্তু এক রাতে অতিরিক্ত মদ্যপানের কারণেই হোক বা অন্য কোনো উত্তেজনার জন্য কুলভূষণজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং শ্রীনগর পুলিশ লিন্ডাকে গ্রেপ্তার করে। কিন্তু ওকে থানায় নিয়ে যাওয়ার আগেই কিভাবে যেন লিন্ডা পালিয়ে যায়। পুলিশ আর লিন্ডাকে খুঁজে পায়নি। ইতিমধ্যে পার্থর মাসতুতো বোন কুলভূষণজির মৃত্যুর পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা করার জন্য পার্থকে কানাডায় কল করে এবং তার কিছুদিনের মধ্যে পার্থ চলেও আসে। লিন্ডার ব্যাপারটা স্থানীয় খবরে জানাজানি হওয়ার পর পার্থ যোগাযোগ করে বর্ণালীর সঙ্গে। বর্ণালীর বর আকাশ হোটেল ব্যবসায়ী। এখানে একটা মজার ব্যাপার হয়েছিল বলেই আমার বিশ্বাস। পার্থ বা লিন্ডা বলতে পারবে। পার্থ যখন বর্ণালীকে যোগাযোগ করে তখন আকাশও পার্থকে খুঁজছিল কুলভূষণের ওয়ারিশ ভেবে। আসলে হোটেল যে তলে তলে লিন্ডার নামে ছিল সেই খোঁজ পার্থ পেয়েছিল হোটেলের স্টাফদের থেকে। পার্থ তখন রেগে ফুঁসছে। নিজের বান্ধবী যে এককালে মামার উপপত্নী ছিল এটা মেনে নেওয়া কোনো পুরুষের পক্ষেই বোধহয় সম্ভব নয়। তাই পার্থ আকাশের সাথে ডিল করতে চেয়েছিল যাতে ও লিন্ডার থেকে হোটেলের পেপার জোর করে নিয়ে নেয় এবং পার্থকে কিছু টাকা দিয়ে দেয়। সেটা নিয়ে পার্থ চুপচাপ কানাডা ফিরে যাবে। কি পার্থ, অ্যাম আই রাইট? That old man became reckless. He wanted to prove his manhood. আমি বারণ করেছিলাম, শোনেনি, and he paid the price. হাত ভীষণ দুর্বল ছিল, ব্যাস বিছানায় শেষ হয়ে গেল। পার্থর চোখে যেন লিন্ডার প্রতি বিদ্বেষ ঝরে পড়ছে। কোনো রকমে দাঁতে দাঁত চিপে বলল, ইউ ডার্টি লেডি, ইউ আর আ হোর। তুমি তো কথা বলো না ডিয়ার। You are not earning a single penny since the last 3 months. তাই তুমি টাকার জন্য সব করতে পারো। सुनील सर, आप चाहे तो पार्थो को अरेस्ट कर सकते हैं लिंडा की किडनैपिंग के लिए, और लिंडा को भी आप अरेस्ट कर सकते हैं कुलभूषण जी की केस में। দীপ্ত, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। বুঝলাম পার্থ আর আকাশের কমন ইন্টারেস্ট ছিল লিন্ডাকে নিয়ে। বর্ণালী ওদের হেল্প করেছে, কিন্তু সৈকত এর মধ্যে এলো কিভাবে? আর ওই কোডগুলোই বা কে পাঠাচ্ছিল? দীপ্ত একটু করুণ চোখে তাকালো অমৃতার দিকে, তারপর বলতে শুরু করলো, পার্থ, আকাশ আর আকাশের বন্ধু অবিনাশ মিলে প্ল্যান করলো লিন্ডাকে কিডন্যাপ করে পাঠানকোটে কোথাও ওদের গোপন আস্তানায় তুলবে আর হোটেলের পেপারসে ওকে দিয়ে সই করিয়ে নেবে। এমনিতেও লিন্ডাকে ভারতীয় পুলিশ খুঁজছে। কাজটা তাড়াতাড়ি না সারতে পারলে বিপদ হতে পারে। কিন্তু গোল বাঁধল লিন্ডা স্বয়ং। লিন্ডার সঙ্গে পার্থর আগে বচসা হয় এই হোটেলে ব্যাপারটা নিয়ে, কারণ পার্থর কাছে লিন্ডার ইতিহাসও আর গোপন নেই। ও সম্পর্কেও ইতি টানতে চায় আর নিজের মামার সম্পত্তি হিসেবে হোটেলটা দাবি করে। হয়তো রাগের মাথায় আকাশের সাথে প্ল্যানের কথাও বলে বসে, কিন্তু লিন্ডা রাজি হয় না। এই কোডগুলো আমাদের পার্থ পাঠাচ্ছিল। অমৃতা, তোর মনে আছে পার্থর সঙ্গে আমার প্রায়ই ধাঁধা নিয়ে একটা প্রচ্ছন্ন লড়াই থাকতো। কখনো আমি জিততাম, কখনো ও জিতে যেত। তাই আমি ইনভলভড হয়েছি জেনে ওই কোড পাঠিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুটতে থাকে। শুধু কি এটাই কারণ কোড পাঠানোর? যে মানুষ নিজে বেকার সে কি আর কানাডা থেকে পাঠানকোট এসে এরকম একটা মানি মেকিং ডিল ফেল হচ্ছে দেখেও শুধুমাত্র আমাকে চ্যালেঞ্জ করার জন্য সংকেত পাঠাবে? এই কোড ও পাচ্ছে এবং ও যে নিজেও এই ষড়যন্ত্রের শিকার সেটা আমাকে বুঝিয়ে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার দরকার ছিল আর কি ওর। দীপ্তর কথায় পার্থ শুধু একবার চোখ তুলে ওর দিকে তাকালো। দীপ্ত বলে চলল, পার্থর সঙ্গে বচসা হওয়ার পরে লিন্ডা ওর কথায় সতর্ক হয়ে যায়। পুলিশের থেকে পালিয়ে লিন্ডা যখন গা ঢাকা দিয়েছিল, এমন সময় ফেসবুকে একজনকে খুঁজে পায় লিন্ডা, যে পার্থ আর আকাশ দুজনেরই বন্ধু আর কি। এবং সেটা জানতে পারার অনেক আগে থেকেই এই মানুষের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল। সেটা কে সৈকত? সৈকত? কি বলছিস? ও তো ফেসবুকে একদমই থাকে না। এক্ষেত্রে ছিল, হ্যাঁ, এবং ওর সঙ্গে কথা বলে লিন্ডা নিজের বিপদের কথা জানায়। সৈকত ওকে সাহায্য করতেই শ্রীনগরে আসে। মনে করে দেখিস অমৃতা, তোদের বোধহয় পাহাড়ে হানিমুন করতে আসার প্ল্যান ছিল না, তাই না? হ্যাঁ, মানে শেষ মুহূর্তে। সৈকত বলল, কারণ ও ততক্ষণে লিন্ডাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এবারে সৈকত মুখ খুলল, কি আবল তাবল বকছিস? তাহলে আমি শ্রীনগর কেন যাব? লিন্ডা তো শ্রীনগরে ছিলই না, পাঠানকোটে।
ভুল যে করে ফেলেছে সেটা এবারে সৈকত বুঝতে পারল। দীপ্ত মিটি মিটি হাসছে। ও তো একবারও বলেনি লিন্ডা কোথায় ছিল, কিন্তু সৈকত সেটা বলে ফেলেছে। অমৃতা যেন কানকেই বিশ্বাস করতে পারছে না। সৈকত তো ওকে খুব ভালোবাসতো বলেই জানতো, তবে কি সেখানেও ফাঁকি ছিল? দীপ্ত বলল, লিন্ডার কাছে সৈকত পৌঁছানোর আগে সৈকত নিজেই শ্রীনগরের হোটেলে থেকে নিরুদ্দেশ হয় এবং নিজের ফোনটা ফেলে দেয়। কিন্তু পাঠানকোট পৌঁছতেই অবিনাশ আর আকাশের দলবল ওদের দুজনকে এই হোটেল থেকেই কিডন্যাপ করে। অমৃতা আমাকে এখানে ডেকে না আনলে ওরা কি করতো জানি না, তবে আমি আসতেই বর্ণালীকে ওরা পাঠালো আমাদের তলে তলে আমাদের গতিবিধি জানিয়ে ওদের সাহায্য করতে। গতকাল আমি আশেপাশের লোকজনের সাথে কথা বলে বুঝেছিলাম শি লেফট দ্য প্লেস, শি ওয়াজ নট কিডন্যাপড। আসর ভাঙার নিস্তব্ধতা। ইন্সপেক্টর সুনীল, পার্থ আর লিন্ডাকে নিয়ে বেরিয়ে গেলেন হোটেলের রুম থেকে। দীপ্ত উঠে পড়ল। হঠাৎ ওর নিজেকে কেমন 22শে শ্রাবণের সূর্য মনে হলো। ওর কপালে তো আর অমৃতা নেই। অমৃতা আজও অভিজিতের আছে আর থাকবেও। এক বুক আক্ষেপ নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে উদ্যত হলো দীপ্ত। সূর্য তো তাও জানাতে পেরেছিল, ও তো অমৃতাকে জানাতেও পারেনি আজ অব্দি। শুধু কেস সলভ করার লোভে আসেনি, বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ানো ছিল। তাছাড়াও ছিল প্রচ্ছন্ন এক ভালোবাসার অনুভূতি। অমৃতা ডাকলো দীপ্তকে। থ্যাংক ইউ সো মাচ দীপ্ত, তুই আমার ডাকে এভাবে ছুটে এসেছিস আর আমার সৈকতকে ফিরিয়ে দিয়েছিস। কি বলেছে তোকে? নিজের আবেগ সংবরণ করার চেষ্টা করলো অমৃতা। দীপ্ত এগিয়ে এসে বলল, আমাকে মনে রাখিস তাহলেই হবে, থ্যাংক ইউ লাগবে না। আর কথা বল সৈকতের সঙ্গে, দেখিস লিন্ডার ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করিস না, ওটা ক্ষণিকের, মনে রাখিস তুই চিরকালের। আসি রে, সাবধানে থাকিস, কলকাতায় ফিরলে দেখা হবে। দীপ্ত ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওর গন্তব্য এখন পাঠানকোট স্টেশন, সেখান থেকে দিল্লি, আর তারপরে সোজা কলকাতায় বাড়ি ফেরা। মনটা বেশ হালকা লাগছিল দীপ্তর। সব প্রেম পরিণতি পায় না, থাক না কিছু হৃদয়ের গহীনে লুকিয়ে।